এসালম নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে। এসালমের সম্পত্তি ক্রয় করার নির্দেশ দেওয়া হচ্ছে, এসালমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এসালম বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে, সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে। এখন তিনি বাংলাদেশে ফরেন ইনভেস্টর। তার নিরাপত্তা, তার সম্পত্তির নিরাপত্তা, তার ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ সরকার লায়াবল থাকবে। আবার বাংলাদেশ সরকারই তাকে এইখানে থাকার পার্মানেন্ট রেসিডেন্স গ্রান্ট করেছে। একদিকে তিনি বাংলাদেশ থেকে, ব্যাংক থেকে এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে সিঙ্গাপুর, সাইপ্রাস, মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করেছেন। সেটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটি নিয়ে তথ্য দিচ্ছেন, পত্রপত্রিকা আসছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, সেটার বিরুদ্ধে বাংলাদেশের যা করণীয় ব্যবস্থা না নিয়ে তলে তলে আবার তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এখানে রেসিডেন্স গ্রান্ট করেছেন, যে তিনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন। বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী, শিল্প গোষ্ঠী। সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে? এমনকি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা কিন্তু এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরার লোকের সাথে মিটিং করেছে, কারণ তাদের টাকা লাগবে। সরকারের লোকেরা দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়, কিন্তু তারা যদি আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়, আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেভ করাতে চায়, সেটি খুব পরিণতি ভালো হবে না। আন্দোলন আমরাও করেছি, লড়াই আমরাও করেছি। এই গণ অধিকার পরিষদ হতে পারে একটি ছোট্ট সংগঠন, সারা বাংলাদেশে আনাচে কানাচে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে গেছে। ধারাবাহিকভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে। আমরা গর্ব করে বলতে পারি, বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্রোতের বিপরীতে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে উত্থাপন করেছে, তৈরি করেছে, জনগণের সামনে উপস্থাপন করেছে। এই পরিবর্তনের পরে কত জনেরই তো কত কি পরিবর্তন হয়েছে। ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি, কর্মসূচির সময় 1500 টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে, তা এখন 7000 টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে 150 গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এটা কি ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল? ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে, করবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের ছাত্রদের উপরে, তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে। কিন্তু সেই ছাত্র নেতারা, ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন। এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। অবশ্যই এই গুটি কয়েক তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন। এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে। শেখ হাসিনার সময়ও আল রাজি কমপ্লেক্সের চিপায় অফিস নিয়েছিলাম, পতনের পরেও কিন্তু এখন ওই আল রাজিতে আছি। আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই, অনেকের হইল। আপনারা তো যারা নিউজ কাভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানে আছে। অনেক নেতৃবৃন্দই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে তো একটা অফিস টফিস এখন পর্যন্ত নিতে পারলেন না, করতে পারলেন না। আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নাই। গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতি সূচনা করতে। একজন সরকারি চাকরিজীবী বেতন পায় 8200 টাকা, সে হয়তো পিয়ন, অফিস সহকারী, সেই সমাজে বাস করে না, এই বাজার থেকে বাজার করে না, তার পরিবার নাই, বউ বাচ্চা নেই। 8200 টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব? 8200 টাকায়? তাহলে এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই। আবার 1 নম্বর গেটে যে সচিব মহোদয় আছেন, বসে আছেন, তার বেতন প্রায় আপনার 78000 টাকা স্কেল হলো, সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে অন্তত লাখখানেক টাকার মতো তিনি পান। তাহলে সচিবের বেতন 78000 টাকা, সহকারীর বেতন 8200 টাকা। এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই। সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার। বেতন কাঠামো সর্বোচ্চ 4 থেকে 5টা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে। এত বৈষম্য এটা সমর্থন করা যায় না। এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, এই জুলাইয়ের প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করার জন্য সরকারি সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে। তার জন্য এই 8000 টাকার স্কেলের বেতনকে অন্তত 3 গুণ বাড়ানো দরকার। 3 গুণ বাড়াইলে কয় টাকা হবে? 3024। খুব বেশি টাকা হয় না। পাশাপাশি সচিবের বেতনও যদি ডাবল করা লাগে করেন। সিঙ্গাপুরে লি কুয়ান ইউ যেমনি ভাবে ক্ষমতা এসে দুর্নীতি বন্ধ করার জন্য
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন, রাজনীতিবিদদের বেতন দিয়েছিলেন, সুযোগ সুবিধা দিয়েছিলেন যেন লুটপাট না করে। আজকের বর্তমান সিস্টেমে আমাদের এখানে নেতৃবৃন্দ বলছেন তারা বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের বর্তমান সিস্টেমে একটা লোকাল ইলেকশন করতে হলে আপনাকে 8 থেকে 10 কোটি টাকার প্রয়োজন হবে। তাহলে 8 থেকে 10 কোটি টাকা কোন জমিদার খরচ করবে? নিজের পকেটের টাকা খরচ করবে নির্বাচনের জন্য? খরচ তো করে ধান্দার জন্য 10 কোটি খরচ করবে, 50 কোটি কামাইবে। তাহলে এই যে নির্বাচন সংস্কার কমিশন যারা কাজ করতেছেন, আমি জানি না নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তি বন্ধে তারা সুস্পষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন।